আসসালামু আলাইকুম এভরিওয়ান। গল্পের সিজন 2 শেষ পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। আমরা তিনজন একসাথে বসে নাস্তা করলাম। ম্যামের কণ্ঠে আজ এক অদ্ভুত শান্তি। আঙ্কেল যেন একটু হালকা হয়েছেন। নাস্তা শেষে ডাক্তার এসে ম্যামের চেক আপ করলেন। ডাক্তার খুশি হয়ে বললেন, আলহামদুলিল্লাহ, উনি দ্রুত রিকভার করেছেন। 2-3 দিনের মধ্যে হয়তো বাসায় নিয়ে যাওয়া যাবে বলেই আঙ্কেল চলে গেলেন। একটু পর আমার আব্বু আর আন্টি মানে পরিম্যামের আম্মু আসলো বাসা থেকে। ওনাদের দেখে ম্যাম বলে উঠলো, আম্মু কেমন আছো? শব্দটা যেন ওনার বুক ভেদ করে ঢুকে গেল। উনিও এক ঝটকায় ম্যামের দিকে তাকালেন। আন্টির চোখে জল গড়িয়ে পড়লো গাল বেয়ে। এক দৌড়ে বিছানার পাশে এসে মেয়ের মাথায় হাত রাখলেন। তারপর বললেন, মা আমার সোনা, তুই তুই আম্মুকে চিনছিস? ম্যামের চোখে জল। দুর্বল হাত তুলে মায়ের গাল ছুঁয়ে বলল, চিনেছে আম্মু, আমার সব মনে পড়েছে। কি করে আমি তোমার গায়ের গন্ধ না চিনে থাকতে পারলাম বলো আম্মু? আম্মুর মুখে আর কোনো শব্দ নেই, শুধু কান্নার শব্দ। ঢুকে গিয়ে মেয়েকে শক্ত করে বুকে জড়িয়ে ধরলেন। ম্যামও বুকের ভেতর মুখ গুজে দিয়ে যেন বহুদিন হারিয়ে থাকা নিরাপত্তার আশ্রয় ফিরে এসেছে। তারপর আমার আম্মু বলল, আল্লাহ তোমার আবার তোমার আম্মুর কোলে ফিরিয়ে দিয়েছে মা। তুই জানোস কত নামাজ কত দোয়া করেছি তোর জন্য, রাতের পর রাত কেঁদেছি আল্লাহর দরবারে। আজ আমার সব দোয়া কবুল হয়েছে। আন্টি বলল, তুই আমার কাছে থেকেও যখন চিনতি না আমার কত কষ্ট হইতো জানতিস? তোকে আর কোথাও হারাতে দিব না। আঙ্কেল চুপচাপ দাঁড়িয়ে, চোখের কোণে অশ্রু। আমি পাশের চেয়ার ছেড়ে একটু দূরে দাঁড়িয়ে রইলাম। এ যেন এমন এক দৃশ্য যেখানে আমার উপস্থিতি শব্দ হয়ে ভাঙতে পারবে না। ম্যাম দুর্বল কণ্ঠে ফিসফিস করলো, আম্মু আমি আর কোথাও হারাতে চাই না, আর আমাকে তোমার পাশে আগলে রেখো। আম্মু বলল, না মা, আমি আর কখনো তোকে হারাতে দিব না। এখন তুই শুধু সুস্থ হ, সব ঠিক হয়ে যাবে। এরপর দুইজন একে অপরকে শক্ত করে আঁকড়ে ধরে রইল অনেকক্ষণ। এভাবে আরো 3 দিন স্বপ্নের মতো কেটে গেল। ম্যাম দিন দিন আগের মতো হয়ে উঠতে লাগলো। কিন্তু এখন আমি বুঝতে পারছি না ম্যামের ছদ্মবেশী কবির কথা মনে আছে নাকি। সকালে আমি হাসপাতাল রুমে ঢুকতেই দেখি ম্যাম জানালার পাশে বসে সূর্যের আলোয় মুখ মেখে হাসছে। চুলগুলো অগোছালো, কাঁধে ছড়িয়ে আছে, মুখে হালকা ফর্সা ভাব ফিরেছে। আমি হেসে বললাম, এখন কেমন আছেন ম্যাম? ম্যাম বলল, ভালো লাগছে এখন রাকিব। দুপুরে ডাক্তার রাউন্ডে এসে হালকা হেসে বললেন, কেমন লাগছে আজ? ম্যাম বলল, আলহামদুলিল্লাহ অনেক ভালো। ডাক্তার বলল, তাহলে ঠিক আছে, সব রিপোর্ট ভালো এসেছে। আজই আপনাদের রিলিজ পেপার তৈরি করা হয়ে যাবে, সন্ধ্যার মধ্যে বাসায় যেতে পারবেন। শুনে সবার চোখে স্বস্তির আলো ফুটে উঠল। সন্ধ্যার সময় হাসপাতাল ছাড়ার প্রস্তুতি শুরু হলো। নার্স এসে স্যালাইন খুলে দিল, সব কাগজপত্র গুছিয়ে দিলাম। আমি ম্যামের ব্যাগ হাতে নিলাম আর আঙ্কেল গাড়ি আনতে গেলেন। ম্যাম ধীরে ধীরে বিছানা থেকে নামলো। আমি তাড়াতাড়ি বললাম, সাবধানে ম্যাম, আমার হাত ধরুন, না হলে পড়ে যাবেন। ম্যাম বলল, থ্যাংক ইউ। আমরা ধীরে ধীরে হাসপাতাল থেকে নেমে এলাম। গেটের বাইরে গাড়ি দাঁড়িয়ে। ম্যামকে আস্তে করে উঠিয়ে দিয়ে আমরাও সবাই উঠে পড়লাম। কিছুক্ষণ পর আমরা সবাই বাসায় এসে পড়লাম। আঙ্কেল ভাড়া মিটাচ্ছে। আমি আর আন্টি ম্যামকে নিয়ে আস্তে আস্তে ভিতরে নিয়ে আসলাম। কিন্তু এবার ম্যাম আন্টিদের ফ্ল্যাটে গেল, মানে ম্যামের আম্মুর সাথে। যাই হোক, আমিও আমাদের ফ্ল্যাটে ঢুকে আমার রুমে চলে আসলাম। এসে সন্ধ্যায় গোসল করলাম। রুমে এসে ড্রেস চেঞ্জ করে ভালো লাগছিল না, তাই শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। ঘুম ভাঙলো রাত 12টার পর। খুব ক্ষুধা পাইছে, তাই নিচে গিয়ে দেখলাম কোনো খাবার নাই। ফ্রিজেও তেমন কিছু পেলাম না, তাই ফ্রিজ থেকে পানি খেয়ে আবার আমার রুমে চলে আসলাম। এসে আবার শুয়ে পড়লাম, কিন্তু কিছুতেই ঘুম ধরছে না। আর পেটে ক্ষুধা থাকলে কি আর ঘুম ধরে? তাই ফোন চালানোর জন্য হাতে নিলাম। ফেসবুকে ঢুকতেই দেখি ম্যাম এসএমএস দিল। ম্যাম বলল, কি ব্যাপার রাকিব, তুমি এত রাতে অনলাইনে? আমি বললাম, অনেক ক্ষুধা লাগছে ম্যাম, তাই ক্ষুধা পেটে ঘুম ধরছে না। ম্যাম বলল, কেন রাতে খাওনি? আমি বললাম, না ম্যাম, এসেই ঘুমিয়ে পড়েছি। একটু আগে ক্ষুধার জন্য উঠলাম, কিন্তু ফ্রিজে কিছুই নেই। ম্যাম বলল, আচ্ছা এক কাজ করো, ছাদে আসো। আমি বললাম, কি এত রাতে ছাদে? ম্যাম বলল, আসতে বলেছি আসো। আমি বললাম, আম্মু যদি জেনে যায়? ম্যাম বলল, আরে বোকা ছেলে, চুপি চুপি আসো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। ম্যাম বলল, এই শোনো। আমি বললাম, কি? ম্যাম বলল, 20 মিনিট পর আসো। আমি বললাম, কেন? ম্যাম বলল, সেটা তখনই বুঝবা, বাই। আমি বললাম, বাই ম্যাম, বলেই ফোন রেখে দিলাম। রাত প্রায় 1টা বাজে। ম্যাম এই সময় ছাদে যেতে বললো কেন? যাই হোক, 20 মিনিট পর আমি চুপি চুপি রুম থেকে বের হয়ে আসলাম। তারপর আশেপাশে ভালো করে নজরদারি করে মেইন দরজা খুললাম। তারপর আমি বের হয়ে হালকা লাগিয়ে দিয়ে এক দৌড়ে ছাদে চলে আসলাম। ছাদে এসে দেখি কেউ নেই, অনেক অন্ধকার। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি 1টা 7 বাজে, কিন্তু এখনো তো ম্যাম এলো না। আমি তো 20 মিনিট পরেই এলাম, তাই ম্যামকে এসএমএস করতেই যাব, এমন সময় দেখি আমার সামনে থেকে শুরু করে চারিদিকে লাল নীল সবুজ সহ অনেক রঙের বাতি একসাথে জ্বলে উঠলো। আমি সাথে সাথে অবাক হয়ে গেলাম, কি হচ্ছে এটা? আমার সামনে বিশাল একটা বোর্ডের মতো কিছু কাপড় দিয়ে ঢাকা।
আমার আর বুঝতে বাকি রইল না এগুলো কে করেছে। ম্যাম তো দেখছি আমার টেকটিক দিয়ে আমাকে ইমপ্রেস করে দিল। যাই হোক, আমি সামনে থেকে কাপড় সরাতেই সামনে যা দেখলাম তা দেখে আমি চোখ বড় বড় করে ফেললাম। কারণ বোর্ডের চারিপাশে বেলুন দিয়ে সাজানো আর মাঝখানে ফুল দিয়ে লেখা আই লাভ ইউ, আমার ছদ্মবেশী কবিতা। আমি দেখে আর নিজেকে স্থির রাখতে পারলাম না, চোখ দিয়ে পানি পড়ে যেতে লাগলো। তার মানে ম্যাম আমাকে চিনতে পারছে। মনে হচ্ছে আমার পুরো পৃথিবীটা এই লেখাটার উপরই থমকে গেছে। একটু পর কারো আসার শব্দ পেলাম। আমার পিছনে ম্যাম দাঁড়িয়ে আছে। আমি ওনাকে স্পষ্ট অনুভব করতে পারছি। আমার শ্বাস গভীর হয়ে আসছে। হঠাৎ পিছন থেকে ম্যাম বলে উঠলো, এই যে ছদ্মবেশী কবি, আজ পিছনেই ঘুরে থাকবে নাকি আমাকেও একটু দেখবে? ম্যামের কথা শুনে আমার বুকের ভেতর যেন জ্বর বইছে। আস্তে আস্তে ঘুরে দাঁড়াতেই দেখি ম্যাম লাল রঙের একটা শাড়ি পরে আছে, কাঁধে আঁচলটা ঝুলিয়ে দাঁড়িয়ে আছেন। হালকা বাতাসে চুল উঠছে আর চোখ দুটো ঝলমল করছে। তারপর আমি কাপা কাপা গলায় বললাম, ম্যাম মানে আমি। ম্যাম সাথে সাথে আমার ঠোঁটে আঙ্গুল দিয়ে থামিয়ে দিল আর বলল, চুপ, আজ আর অজুহাত শুনবো না। আজ শুধু আমার কবির স্বর শুনবো আর তার হৃদয়ের ধ্বনি। আমি আর নিজেকে সামলাতে পারছি না, চোখে পানি জমে আছে আর বুকের ভিতর আগুন জ্বলছে। হঠাৎ ম্যাম খুব কাছে এসে আমার বুকে মাথা রাখলো। আমি যেন জমে গেলাম। ম্যাম বলে উঠলো, জানো 8 মাস আগে যখনই তুমি আমাকে লুকিয়ে কবিতা পাঠাতে, আমি তোমার কবিতা পড়তাম। মনে হতো কেউ আমাকে ভিতর থেকে বুঝছে। প্রতিটা লাইনে, প্রতিটা শব্দে আমি নিজেকে খুঁজে পেয়েছি। সব সময় তোমাকে আমার পাশে খুঁজেছি, আমার পাশে চেয়েছি। আমি ধীরে ধীরে হাত বাড়িয়ে ম্যামের চুল হাতে রাখলাম। উনি চমকে উঠলেও কিছু বললেন না। আমি সাহস করে কানে ফিসফিস করে বললাম, ম্যাম আপনি জানলেন কেমনে আমি ছদ্মবেশী কবি? ম্যাম বলল, 8 মাস আগে তুমি হাসপাতালে বলেছিলে, মনে আছে? তখন তোমার চোখে আমার জন্য সত্যিকারের ভালোবাসা দেখতে পাই, কিন্তু আমার বলার মতো ক্ষমতা থাকে না। আমি আর ম্যামকে কিছু বলতে না দিয়ে আবার শক্ত করে জড়িয়ে ধরলাম। তারপর বললাম, ম্যাম আমি শুধু আপনাকেই ভালোবাসি। আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ। ম্যাম বলল, এখন থেকে তাহলে নো ম্যাম, আর তুমি করে বলো। আমি বললাম, ঠিক আছে। ম্যাম বলল, তাহলে আবার বলো। আমি বললাম, আই লাভ ইউ। ম্যাম বলল, আই লাভ ইউ টু। কিছুক্ষণ পর ম্যাম মুখ তুলে আমার চোখের দিকে তাকালেন। আমি ম্যামের মুখ দুহাতে ধরে ওনার কপালে হালকা চুমু খেলাম। উনি প্রথমে শিহরিত হলেন, তারপর বললেন, আজ থেকে তুমি শুধু আমার আর আমি শুধু তোমার। ম্যাম চোখ বন্ধ করেই দাঁড়িয়ে আছেন। আমার বুকের ভেতর কাঁপতেছে। কাঁপতে কাঁপতে ওনার ঠোঁটের খুব কাছাকাছি চলে আসলাম। আমাদের নিঃশ্বাস এক হয়ে গেছে। উনি একটু কেঁপে উঠলেন। তারপর এক ঝাটকায় ম্যামকে জড়িয়ে ধরে ঠোঁট চেপে ধরলাম। মুহূর্তে ওনার নিঃশ্বাস আটকে গেল, শরীর শক্ত হয়ে এলো। তারপর আস্তে আস্তে উনি ঠোঁট মিলালেন। ম্যামের ঠোঁট নরম উষ্ণ আর শিহরিত। আমি পুরোপুরি ডুবে যাচ্ছিলাম। এক হাতে ওনার কোমর শক্ত করে চেপে ধরেছি, অন্য হাত দিয়ে ওনার গালের ওপর আলতো করে শুয়ে আসি। উনি দুহাতে আমার টি শার্টের কলার আঁকড়ে ধরে আরো কাছে টেনে নিলেন। চোখ বন্ধ করে আমরা দুজনেই সময়ের হিসাব ভুলে গেলাম। ঠোঁটের পর ঠোঁট দিয়ে একের পর এক গভীর কিসে পুরো পৃথিবী থেমে গেছে যেন। বাতাসও যেন নিঃশব্দে দাঁড়িয়ে তাকিয়ে আছে আমাদের দিকে। কিছুক্ষণ পর ম্যাম ঠোঁট ছাড়িয়ে বড় বড় শ্বাস নিতে নিতে আমার বুকের ওপর মাথা রাখলেন। গরম নিঃশ্বাসে আমি কেঁপে উঠলাম। তারপর ম্যাম বলল, এভাবে কেউ কিস করে? তুমি তো আমাকে মেরেই ফেলতে। আমি বললাম, আমার বউকে আমি আদর দিচ্ছি, তাতে কার বাপের কি? ম্যাম বলল, তাই নাকি? আমি বললাম, জি তাই। ও শোনো না। ম্যাম বলল, বলো। আমি বললাম, আর একটু আদর দিই না, তাহলে আমার পেটও ভরে যাবে। ম্যাম বলল, এই যাও তো দুষ্টু ছেলে, আমি আর পারবো না। আমি বললাম, ঠিক আছে, মনে থাকবে। বাসর রাতের জন্য তোলা থাকলো। কিছুক্ষণ পর আমি ম্যামকে বললাম, আচ্ছা তুমি এইসব কিভাবে করলে? ম্যাম বলল, আমি একা কিছুই করিনি। আমি বললাম, তাহলে? ম্যাম বলল, তোমার আব্বু আম্মু, আমার আব্বু আম্মু, আমি সবাই একসাথে করেছি। আমি বললাম, কি? ম্যাম বলল, ঠিকই শুনেছো। আমি সন্ধ্যা রাতেই তোমার আমার ফ্যামিলিকে সব জানিয়ে দিই। সব শুনে ওনারা আমাকে এই প্ল্যান দেয়, সবাই এই প্ল্যানে সামিল। সেজন্য তোমাকে রাতে খাওয়ার জন্য আর কেউ ডাকেনি, যাতে ঘুম ভেঙে যায়। আমি বললাম, ওরে আল্লাহ, কি প্ল্যান এইসব? ম্যাম বলল, আমি বললাম, আচ্ছা তাহলে এখন তুমি ঘুমাতে যাও, অনেক রাত হলো, আমিও যাই। ম্যাম বলল, দাঁড়াও। আমি বললাম, আবার কি? ম্যাম বলল, তোমার তো ক্ষুধা লাগছে। আমি বললাম, লাগছে, কিন্তু খাওয়ার তো কিছুই নেই। ম্যাম বলল, একটু দাঁড়াও, আসছি। বলেই ম্যাম আবার নিচে চলে গেলেন। 2 মিনিট পর আবার ফিরে আসলেন, হাতে বিরিয়ানির প্যাকেট। আমার দিকে এগিয়ে দিয়ে বলল, নাও, এগুলো রুমে গিয়ে খেয়ে নিও। আমি বললাম, না, খাবো না। ম্যাম বলল, কেন, আবার কি হলো? আমি একটু ভাব নিয়ে অন্যদিকে তাকিয়ে বললাম, কেউ যদি খাইয়ে দিত তাহলে খাবো। ম্যাম বলল, হইছে, আর ঢং করতে হবে না, নাও হা করো। বলেই ম্যাম বিরিয়ানির প্যাকেট খুলে আমাকে নিজের হাতে খাইয়ে দিতে লাগলো। আমিও ম্যামের নরম হাতে এত রাতে গরম বিরিয়ানি খেলাম। খাওয়া প্রায় শেষ।
তখনই কেউ পিছন থেকে এসে বলল, আরে বাহ, প্ল্যান তো দেখি কাজ করেছে। পাখি এসে নিজেই ধরা দিয়েছে, কিন্তু এত দূর হবে সেটা তো ভাবিনি। আমি আর ম্যাম পিছনে তাকালাম আর দেখলাম আমার আব্বু আম্মু আর ম্যামের আব্বু আম্মু। আমি লজ্জায় অন্যদিকে তাকালাম। তারপর আব্বু আমার ঘাড়ে হাত রেখে বলল, থাক, আর লজ্জা পেতে হবে না পুত্র, আমি সামনের সপ্তাহে তোমাদের বিয়ের আয়োজন করছি। কি বলিস বন্ধু? আঙ্কেল বলল, তুই যা বলবি তাই হবে। বলে ওনারা হাসতে লাগলেন। তারপর আমরা যে যার রুমে চলে আসলাম। আমাদের প্রেমের 1 সপ্তাহ পর আমাদের বিয়েটা ধুমধাম করে হয়ে গেল। আজ আমাদের বাসর রাত। আমি দরজার সামনে দাঁড়িয়ে আছি। আজকে কেন জানি ভিতরে ঢুকতেও ভয় লাগছে। কোনো রকম নিজেকে সাহস জুগিয়ে ভিতরে প্রবেশ করলাম। ঘরের ভিতর হালকা গোলাপের সুগন্ধ ছড়িয়ে আছে। আর ম্যাম লাল শাড়িতে খাটে বসে মাথায় ঘুমটা দিয়ে। লাজুক মুখটা আদো আলোয় কত সুন্দর লাগছিল, যেন চোখ সরানো যাচ্ছে না। আমি আস্তে আস্তে এগিয়ে গেলাম। বিছানার ধারে যেতেই ম্যাম খাট থেকে নেমে আমার পায়ে হাত দিয়ে সালাম করলো। আমি ম্যামকে আমার 2 হাত দিয়ে তুলে বললাম, আরে কি করছেন? আমি তোমার ছোট, পায়ে হাত দিয়ে সালাম করতে হবে না। ম্যাম বলল, এটা বাসর ঘরের নিয়ম, আর তুমি আমার স্বামী, তাই পায়ে হাত দিয়ে সালাম করতে হয়। আমি বললাম, বাহ, তুমি তো অনেক নিয়মই জানো দেখছি। ম্যাম বলল, জানি। আমি বললাম, তো আর কি কি করতে হয় বলো আমায়। ম্যাম বলল, বলছি আগে খাটে বসো। বলেই ম্যাম আগে খাটে বসলো। তাই আমিও ম্যামের সামনে খাটে বসে পড়লাম। বসতে আমার গলা শুকিয়ে গেল। কিছুক্ষণ চুপচাপ থাকলাম। তারপর সাহস করে বললাম, আজকে থেকে আমি কথা দিচ্ছি, সারা জীবন তোমাকে আগলে রাখবো। ম্যাম আস্তে করে মাথা নিচু করলো। ঘোমটার আড়ালে লজ্জার হাসি, কিন্তু চোখে চিকচিক করছে পানির মতো আবেগ। আমি হাত বাড়িয়ে আস্তে করে তার হাতটা ধরলাম, কিন্তু হাতটা আমার অনেক কাঁপছে। তাই ম্যাম একটু মুচকে হাসি দিয়ে বলল, তোমার হাত কাঁপছে কেন? আমি বললাম, কই না তো। ম্যাম বলল, এই কাঁপুনি কি ভয় নাকি ভালোবাসার? আমি কিছুই বললাম না, শুধু আস্তে করে হাতটা ঠোঁটে ছুঁয়ে দিলাম। তারপর আমি আস্তে করে ঘুমটাটা সরিয়ে দিলাম। চোখে চোখ পড়তেই চারপাশটা যেন নিঃশব্দ হয়ে গেল। শুধু আমাদের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। ম্যাম একটু লাজুক ভঙ্গিতে বুকে মুখ লুকিয়ে ফেলল। আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। বুকের ভেতরে অন্যরকম অনুভূতি বয়ে গেল। কিছুক্ষণ পর ম্যাম বলল, এখন বাসর ঘরের কার্যক্রম শুরু। আমি বললাম, তুমি তো বললে না কি করতে হয়। ম্যাম বলল, আমি কলেজে তোমার ম্যাম, এখানে তোমার বউ, তাই যা ইচ্ছা করতে পারো। আমি দুষ্টুমি করে বললাম, কি করব বলো। ম্যাম বলল, আদর করো। আমি আরো দুষ্টুমি করে বললাম, আদর কি? ম্যাম আমার দুষ্টুমি ধরে ফেললো আর বলল, আদর কি তাই না, দেখাচ্ছি মজা। বলেই ম্যাম আমাকে বিছানায় ফেলে দিল। তারপর আমার উপর উঠে বসে পড়লো। আমার কাছে মুখ আনতে আমি বললাম, প্লিজ আমার সর্বনাশ করো না। ম্যাম আমাকে আর কোনো কথা বলতে দিল না। সোজা আমার 2 ঠোঁট তার ঠোঁট দুটো ডুবিয়ে দিল। তারপর যা সর্বনাশ তা হয়েই গেল। দুইজন হারিয়ে গেলাম এক সুখের রাজ্যে। তো পোলাপাইন, আর কি শুনতে চাও? কি হয়েছিল? বিয়ে কর, সব জানতে পারবি। তো গল্পটি এখানেই সমাপ্ত। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও। আর তোমরা তো হয়তো আজকের পর থেকে আমাকে ভুলেই যাবা, কারণ গল্প শেষ, আমাকে মনে রেখে কি লাভ। যদি তোমরা আমাকে ভালোবেসে থাকো তাইলে এই গল্পের মতো নেক্সট গল্পেও আশা করি আমাকে সাপোর্ট করবা, যেন আমি সুন্দর আরেকটা গল্প নিয়ে আসতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।